Excuse me, can I talk to you? এই নদী, তোমার কি মাথা গেছে? তুমি একটা কাজের ছেলেকে ডাকতেছো ইংলিশ দিয়ে, ওরা বুঝবে? মূর্খ মানুষ, বাংলায় ডাকো। এই যে শুনতে পাচ্ছেন? হ্যালো। জি, এক মিনিট। কে? আরে নদী, কেমন আছো তুমি? ও ওয়েট 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 ওয়েট, মানে নদী তুমি এই কাজের লোকরে চেনো? মানে কে তুমি, কিভাবে চেনো? অ্যাকচুয়ালি আমরা একই সাথে ভার্সিটিতে লেখাপড়া করতাম। অবশ্য এটা বললেও ভুল হবে, লেখাপড়া একসময় করেছিলাম। আর তুমি জানো এই সরি মানে এই কাজের লোকটা একসময় আমাকে বিয়ে করতে চেয়েছিল, মানে ও কিনা আমাকে পছন্দ করতে বলেছিল, আমাকে বিয়ে করতে চায়, কিন্তু আমি তো ওর প্রস্তাবে রাজি হই না। তুমি জাস্ট একটাবার ভাবো, আমি যদি তখন ওর প্রস্তাবে রাজি হয়ে যেতাম তাহলে এখন আমার কি করতে হতো? ও যেরকম মানুষের বাসায় কাজ করে ওর সাথে সাথে এসে আমার এরকম কাজ করতে হতো। মাই গড, আমি যে কত বড় বিপদের হাত থেকে বেঁচে গেছি আপন, তোমাকে আর কি বলবো। তোমার এই কথা শোনার পর না আমি মানে চিন্তা করতেছি, তুমি যদি ওরে বিয়ে করতে না, ও এখন তোমার মানুষের বাসায় কাজ করতেছে এখানে, আর তুমি কোন এক রান্নাঘরে থালে বাসন মাজতা। এমনটাই তো হইতো। কপাল ভালো তুমি বাঁচছো, ওর সঙ্গে বিয়ে হলে তোমার লাইফটা ওই কাজের লোকের মতোই হয়ে যেত। বাই দ্য ওয়ে সাজিদ, তুমি হয়তো ওকে চিনতে পারোনি। মিট মাই হাজবেন্ড আপন, একটা অনেক বড় কোম্পানির ওনার, বুঝতে পেরেছো? তোমার মতো এরকম ছোট লোক ফকিন্নি না। হ্যালো ব্রাদার, হাউ আর ইউ? ও সরি, কেমন আছেন? আপনি তো আবার ইংলিশ বুঝবেন না, কাজের লোক বলে কথা। আলহামদুলিল্লাহ নদী, দেখে বেশ ভালো লাগলো যে তুমি বিয়ে করে নিয়েছো। আর সত্যি বলতে তোমাদের দুজনকে বেশ ভালো মানিয়েছে, বলতে পারো মেড ফর ইচ আদার। বেশ ভালো লাগলো দেখে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে কোনো কাজে আসছিলা, কোনো দরকার? আসলে হয়েছে কি, আমি তো নতুন জব পাইছি, তো আমাদের বাসা থেকে আমার অফিসটা অনেক দূরে হয়ে যায়। তো আমার অফিসের আশেপাশে দেখলাম এই বিল্ডিংটা আছে, আর এই বিল্ডিং এ দেখলাম যে যে টুলেট লাগানো, মানে ফ্ল্যাট ভাড়া দেওয়া হবে। তাই কথা বলতে আসলাম। আপনি এক কাজ করেন, এখানে কথা না বাড়াই আপনার মালিকরা ডাক দেন, আমরা কথা বলি, কি বলো? আহ, জি, আপনি আমাকে বলতে পারেন কি জিজ্ঞেস করতে চান, আপনি আমাকে বলেন তাহলে হয়ে যাবে, মালিককে ডাকার কোনো দরকার নেই। হোয়াট, লাইক সিরিয়াসলি কি বললা তুমি? আমরা কি দরকারে কথা বলতে আসছি সেই কথা কিনা আমরা এখন তোমার কাছে বলবো? হ্যাঁ, তোমার মতো একটা কাজের লোকের কাছে বলবো? মানে মাথা কি তোমার খারাপ হয়ে গেছে? কি বলতেছো এগুলা? নদী, ভাবলাম এত বছর পর যখন দেখা, একটু ভদ্রভাবে তোমার সঙ্গে কথা বলবো, তুমি আমার সঙ্গে একটু ভদ্রভাবে কথা বলবে। কিন্তু এখন দেখছি যে না, ভার্সিটি লাইফে তুমি যেমন অহংকারী ছিলে, আমাকে অপমান করে কথা বলতে, এত বছর পরে আজ যখন দেখা হলো, আজকেও একইভাবে আমাকে অপমান করে কথা বলছো। আসার পর থেকে দেখছি আমাকে কাজের লোক, ছোট লোক বিভিন্নভাবে অপমান অপদস্থ করছো। এই অধিকার তো তোমাকে দেওয়া হয়নি, তাই না? আহ, গায়ে লাগছে তাই না? মানে কাজের লোক রে, কাজের লোক বলবে না তো কি বলবে? সাহেব? হ্যাঁ, তুই তখনও ছোট লোক ছিলি, এখনো ছোট লোকই রয়ে গেছিস। মানে আমি বুঝলাম না নদী, তোমার এইসব কার সাথে পরিচয়? এইসবকে পরিচয় দাও কেন তুমি? আরে বাবা, আমি কখন পরিচয় দিলাম? দেখলে না, মানে আমাকে দেখা মাত্র নদী তুমি কেমন আছো? হ্যাঁ, আমার তো এখন ঘৃণা লাগতেছে যে তুই কেন আমাকে চিনতে পারলি। হ্যাঁ, থ্যাংক গড আপন, আমি তো জাস্ট মানে শুক্রিয়া আদায় করতেছি যে আমি তখন এই ছেলেটার প্রস্তাবে রাজি হই নাই, নয়তো এখন আমার কি খারাপ অবস্থা হইতো। হ্যাঁ, থ্যাংক গড, আমার জীবনের বেস্ট একটা ডিসিশন ছিল তোমাকে বিয়ে করা, বুঝতে পারছো? যাই হোক, এই যে সাজিদ, তুই দাঁড়ায় দাঁড়ায় কি শুনতেছিস আমাদের কথা? হ্যাঁ, জান আগে মালিককে ডেকে নিয়ে আয় না। নদী, তুমি আমার ছোটবেলার ফ্রেন্ড বিধায় বলছি। আজকে যদি তোমার জায়গায় অন্য কোনো মানুষ থাকতো, তাহলে আমি তোমাদের দুইজনকেই ঘাট ধাক্কা দিয়ে এতক্ষণে বের করে দিতাম। শুধুমাত্র তুমি আমার ছোটবেলার ফ্রেন্ড বিধায়, আর এই মানুষটা তোমার হাজবেন্ড বিধায় আমি তোমাদের সঙ্গে সম্মানের সহিত কথা বলছি। না হলে তোমরা যেভাবে আমাকে অপমান করে কথা বলছো, তোমরা এখানে দাঁড়িয়ে থাকতে পারতে না, ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতাম। মানে নদী, শুনছো কি বলছে? মানে কাজের লোকের সাহস কত বড়, ও নাকি আমাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিবে? এই, তোর আজে বাজে কথা শোনার ধৈর্য আমাদের নেই, বা টাইমও আমাদের নেই। আমার সময়ের মূল্য আছে। তুই এক কাজ কর, তোর মালিকরা ডাক দে, ওনার সাথে কথা বলি আমরা। যা, ডাক দে। ভাই, আপনাকে এত করে আমি বলছি যে আপনার কি বলার আছে আপনি আমাকে বলেন, আপনি কি কথা বুঝতে পারছেন না? তুই না একটু বেশি কথা বলিস, তোর মালিক। আরে কি আসছো,
উনি মনে হয় মালিক, ওনার সঙ্গে কথা বলো তো, আমার এই চাকরটা মাথা খাইছে। মুনা, তুই তুই এখানে কি করতেছিস? আচ্ছা, কোনোভাবে তুই সাজিদের ওয়াইফ না তো? মাই গড মুনা, তুই এটা কি করলি? হ্যাঁ, শেষ পর্যন্ত তুই কি না এই গরিব ছোট লোকটাকে বিয়ে করে নিলি? হ্যাঁ, তোকে আমি বারবার করে বারণ করেছিলাম তুই ওর চোখ করে পড়িস না। দেখলি তো তোর ব্রেনটা ওয়াশ করে তুই কি সুন্দর বিয়ে করে নি। এখন কি করতে হচ্ছে তোর? ওর সাথে মানুষের বাসায় এরকম কাজ করতে হচ্ছে? ছি মুনা, তুই এটা কি করলি? আর এত সুন্দর একটা শাড়ি পরেছিস, সেই শাড়ি থেকে পেলি তুই? ভাই দা ওয়ে, এই শাড়ি পরে কি তুই নিজেকে এই ফ্ল্যাটের মালিক দাবি করার জন্য আসছিস নাকি? হ্যাঁ, মানে নদী, আমি না বুঝতে পারতেছি না, তোমার কি সব মানুষের সাথে পরিচয়, চাকর চাকরানি, আমরা মালিকের সাথে কখন কথা বলবো? আমরা কি ফ্ল্যাটটা ভাড়া নিব না? হ্যাঁ সেটাই। আচ্ছা বাই দ্য ওয়ে শোন, তোদের মতো মানুষের সাথে আমার কথা বলতে প্রচুর ঘৃণা হচ্ছে, আমি তোদের সাথে কোনো কথাই বলতে চাচ্ছি না। প্লিজ আমাদেরকে একটু বল এই ফ্ল্যাটের মালিক কোথায় আছে, নয়তো ওনাকে একটু ডেকে নিয়ে আমরা খুবই জরুরি একটা বিষয় কথা বলতে আসছি, প্লিজ যা। ও আচ্ছা, আপনারা এই বাড়ির মালিককে খুঁজছেন তাই না? তো মালিক তো আপনাদের সামনেই দাঁড়িয়ে আছে, খোঁজার কি আছে? এই যে এই বাড়ির মালিক সাজিদ। শুধু এই বাড়ির মালিকই না, এই বাড়ি, আরো কয়েকটা কোম্পানি, সবকিছুর মালিক হচ্ছে সাজিদ। হোয়াট? তোর মাথা ঠিক আছে? হ্যাঁ, কি বলতেছিস তুই এসব? এই ফ্ল্যাটের মালিক তো আবার সাজিদ, মানে তুই বললি আর আমি বিশ্বাস করে নিব? ওয়েট 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 ওয়েট, মানে এই পুরা বিল্ডিং, এই ফ্ল্যাট মানে আপনার? নদী, কথাটা শুনে অবাক হয়ে গেলে তাই না, যে আমি এত কিছুর মালিক, এত টাকা পয়সা সয় সম্পত্তির মালিক কি করে হলাম? আসলে ভার্সিটি লাইফে পড়ালেখা করাকালীন তোমরা কয়েকজন মেয়ে ছিলে যারা আমাকে সবসময় অপমান করে কথা বলতে। হ্যাঁ, এটা ঠিক যে ভার্সিটি লাইফে থাকতে আমি তোমাকে পছন্দ করতাম, আর কাউকে ভালো লাগতেই পারে, এখানে দোষের কিছু না। কিন্তু তুমি তো সবসময় প্রাধান্য দিতে যে ছেলের কাছে টাকা থাকতো তার কাছে যেতে, তাকে নিয়ে ঘুরতে পছন্দ করতে, তাকে সম্মান করতে, আর আমাকে বিভিন্নভাবে অপমান অপদস্থ করতে। ভার্সিটি লাইফ শেষ করার পর আমি ভাবতে থাকলাম জীবনে অনেক অপমান সহ্য করেছি, আর না, কিছু একটা করা দরকার। বিভিন্ন জায়গায় আমি ইন্টারভিউ দিতে থাকি, আমার তো রেজাল্ট ভালো ছিল। পরে আল্লাহর অশেষ রহমতে আমার একটা আর্কিটেক্ট কোম্পানিতে জব হয়ে যায়। আর কোম্পানির যিনি বস ছিলেন, ওনার কোনো ছেলে ছিলেন না। আই মিন, ওনার ছেলে ছিলেন, কিন্তু ওনার ছেলেটা কার অ্যাক্সিডেন্টে মারা যান। দুর্ভাগ্যবশত ওনার ছেলের চেহারা কি আমার সঙ্গে অনেকটাই মিলে যেত, এই কথাটা আমি তার মুখে শুনতে পাই। আর সেদিক থেকে উনি আমাকে যথেষ্ট মায়া করতেন, স্নেহ করতেন, ভালোবাসতেন। এরপর ওনার সাহায্য নিয়েই আমি আজকে এত দূর অব্দি আসতে পেরেছি। আর শুধু এই ফ্ল্যাটের কথা বললেই ভুল হবে, এই গোটা সোসাইটিতে আমার আরো 7-8টা ফ্ল্যাট আছে, আর অন্যান্য বিজনেসের কথা তো বাদই দিলাম। একটা কথা কি নদী, মানুষকে কখনো তার পোশাক দেখে বিবেচনা করতে যেও না। যে মানুষের অবস্থা আজকে খারাপ, আমরা কেউ বলতে পারি না সেই মানুষ ভবিষ্যতে উন্নতি করবে না, এর কোনো গ্যারান্টি নেই। আজকে রাস্তার ফকির তো কালকে কোটিপতি, আবার আজকের কোটিপতি কালকে রাস্তার ভিখারিও হয়ে যেতে পারে। কিন্তু আমরা ভুলটা করি কোথায় জানো? আমরা মানুষকে মানুষ হিসেবে সম্মান দিতে জানি না, মানুষকে তার পোশাক, তার আর্থিক অবস্থা দেখে তাকে বিবেচনা করি। এই জিনিসটা মোটেও ঠিক না। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, থ্যাংক গড যে সেদিন তুমি আমাকে রিজেক্ট করেছিলে। যদি সেদিন তুমি আমাকে রিজেক্ট না করতে, তাহলে হয়তো মুনার মতো এত ভালো মনের আমি মানুষ বিয়ে করতে পারতাম না। আজকে আমার এই উন্নতির পেছনে একমাত্র অবদানকার জন্য মুনার। আমার সুখে দুঃখে বিপদে আপদে সবসময় এই মানুষটা ছায়ার মতো আমার পাশে থেকেছে। এই মানুষটা সবসময় আমাকে একটা কথাই বলতো যে সাজিদ, তুমি জীবনে একদিন অনেক উন্নতি করবে। আমার যখন কোনো কিছু ছিল না, ঠিক সেই সময় থেকে এই মানুষটা আমার পাশে ছিল। আর আজকে আমার এত সহায় সম্পত্তি হয়েছে, সবকিছু সাক্ষী হয়ে থেকেছে এই মানুষটা। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, থ্যাংক গড যে তুমি সেদিন আমাকে রিজেক্ট করেছিলে। এনিওয়ে, তোমরা তো বোধহয় এখানে ফ্ল্যাটের জন্য এসছো। তোমরা আমার সঙ্গে খারাপ ব্যবহার করলে কি হবে? আমি তো তোমাদের মতো না, আমি মানুষের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করতে পছন্দ করি না। যেহেতু তুমি আমার ছোটবেলার ফ্রেন্ড, তাই বলছি, যেহেতু ফ্ল্যাট নিতে এসছো, কোনো চিন্তা করো না। কালকে তোমরা আমার অফিসে আসো, তারপরে তোমাদের সঙ্গে আমি বসে কথা বলি, আমি তোমাদেরকে ফ্ল্যাট নেওয়ার ব্যবস্থা করে দেবো। হ্যাঁ, এইটা ঠিক যে সাজিদ তোকে অনেক পছন্দ করতো, বাট আনফর্চুনেটলি তুই সাজিদকে রিজেক্ট করে দিচ্ছিলি। এই দিক থেকে না খুব ভালোই হয়েছে জানিস,
কেননা তুই যদি সাজিদকে রিজেক্ট না করতি তাহলে আজকে সাজিদকে আমি পেতাম না। আর তুই যেন কি বলছিলি, হ্যাঁ, যে কেমন শাড়ি টাড়ি পরে আছি, মানে তুই কি এখন সে আগের মেন্টালিটি নিয়ে আছিস যে একটা মানুষের পোশাকে কয় টাকা প্রাইস ট্যাগ থাকে সেটার উপর ডিপেন্ড করে ওই মানুষটাকে তুই বিবেচনা করবি, ওই মানুষটার আসলে কত টাকা আছে, ওই মানুষটা কত বড় কি না ছোট, তাই তো? মানুষের না এই যে পোশাকে বা হচ্ছে মানুষ কোথায় আছে এইটার উপর কিন্তু ডিপেন্ডেন্ট করে না যে একটা মানুষের কি আছে কি না আছে। আমি বললাম না, শুধু এই ফ্ল্যাট না, আরো কয়েকটা ফ্ল্যাট প্লাস হচ্ছে কয়েকটা কোম্পানি, সবকিছুর মালিক কিন্তু সাজিদ। যে সাজিদকে তুই আন্ডার এস্টিমেট করছিলি, বলছিলি যে এই সাজিদ কিছুই করতে পারবে না জীবনে, আসলে কখনো কাউকে না আন্ডার এস্টিমেট করতে হয় না, কারণ কখন কার লাক কিভাবে খুলে যায় এটা কিন্তু বলা যায় না, তাই না? দেখ না, কপাল গুনে আজকে যে মানুষটাকে তুই একদিন আন্ডার এস্টিমেট করে তাকে রিজেক্ট করে দিছিলি, আজকে কিন্তু তার কাছে আসতে হলো, তাই না? এর জন্যই কথা আছে, অহংকার পতনের মূল। তাই বলে কি নদী, এখনো সময় আছে, খুব বেশি দেরি হয়ে যায় নাই, বাকি জীবনটা নিয়ে অহংকারে কাটা, দেখবি সব কিছু অনেক সুন্দর হয়ে যাবে। সাজিদ, মুনা, আই এম রিয়েলি সরি, আসলে আমি অহংকারের তাড়নায় অনেক বেশি কিছুই বলে ফেলছি হয়তো, প্লিজ তোরা আমাকে ক্ষমা করে দে। আর সরি ভাইয়া, আসলে আমারও এরকম বিহেভ করা আপনার সাথে ঠিক হয় নাই। চিনি না জানি না, ও কাজের লোক, তবু তো মানুষ। সরি, আমাকে মাফ করে দিয়ে। থাক, এভাবে মাপ চাইতে হবে না। নিজেদের ভুল যখন তোমরা বুঝতে পেরেছো খুশি হয়েছি, তবে একটা কথাই বলবো, আজকের পর থেকে কখনো কোনো মানুষকে তার পোশাক দেখে বিবেচনা করতে যেও না। কালকে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ঠিক আছে, থ্যাংক ইউ। মিস নদী, দেখেন এই নেকলেসটা কত সুন্দর না, ভাবতেছি এটা বানাবো। হ্যাঁ ম্যাডাম, এই নেকলেসটা যদি আপনি পরেন আপনাকে অনেক সুন্দর লাগবে। আমি কি জানতে পারি এই বাচ্চাটাকে কেন ক্লাসরুমে ক্লাস করতে দেওয়া হয়নি? ওকে কেন বারান্দায় বসে রাখা হয়েছে? এই বাচ্চাকে ক্লাসে ঢুকতে দেওয়া যাবে না। আমি তো সেটা জিজ্ঞেস করছি যে কেন, এই বাচ্চাটার অপরাধ কি? হ্যালো, আপনি কে? একই তো আপনি উইদাউট পারমিশন আমার রুমে চলে আসছেন, এখানে একটা ইম্পর্টেন্ট কাজ চলতেছিল, আর আপনি এসে বলতেছেন এই বাচ্চাটাকে ক্লাসরুমে কেন বসতে দেওয়া হয়নি। এই বাচ্চাটাকে ক্লাসরুমে কেন বসতে দেওয়া হয় নাই সেটার কৈফিয়ত আমি আপনাকে দিব না, সো আপনি এখান থেকে বের হয়ে যান। আরে যে তমা, তুমি এখানে কি করতেছো? হ্যাঁ, তোমাকে না বারান্দায় দাঁড় করে রেখে আসছিল মিস, তা তুমি এখানে কি করতেছো? আমি কে সেটা আপনি কিছুক্ষণ পরে জানতে পেরে যাবেন। আপাতত আপনাকে যেটা জিজ্ঞেস করা হয়েছে সেটা অ্যান্সার দিন। এই বাচ্চাটাকে কেন ক্লাসরুমে ঢুকতে দেওয়া হয়নি? হোয়াট এভার ইট ইজ, আপনি জিজ্ঞেস করছেন যেহেতু এই বাচ্চাকে কেন আমি বারান্দায় দাঁড় করে রেখেছি, মানে মিস কেন রেখে আসছে। অ্যাকচুয়ালি আমাদের স্কুলে না অনেক হায়ার পজিশনের যে ফ্যামিলি আছে তাদের বাচ্চারা পড়াশোনা করে, আর এই বাচ্চাটার বাবা একজন কৃষক। এখন আপনি চিন্তা করেন, হ্যাঁ, এরকম একজন কৃষকের মেয়ে যদি ওইসব বাচ্চাদের সাথে বসে তাহলে ওদের কতটা প্রবলেম হবে। আমার ক্লাসরুমের পুরো এনভায়রনমেন্ট নষ্ট হয়ে যাবে, কারণ ওরা তো ভালো কিছু জানে না, ওরা তো মূর্খ, আর ওদের মা বাবাও মূর্খ, ওরা বাসায় গিয়ে তো ভালো কিছু শিখতেই পারে না, বরং ওরা বাসায় যেভাবে থাকে সেই জিনিসগুলাই এসে স্কুলের বাচ্চাদেরকে শেখাবে। আর আমার স্কুলের বাকি যে বাচ্চারা পড়াশোনা করে তাদের মা বাবারা কোটিপতি, লাখপতি। এখন তারা যদি এসে আমাকে জিজ্ঞেস করে যে এরকম একটা বাচ্চার জন্য আমার ছেলে মেয়ে নষ্ট হচ্ছে বা খারাপ কিছু শিখছে, তখন আমি কি করব? আমার কাছে কোনো অ্যান্সার থাকবে? সো আমার স্কুল যদি বাঁচাতে হয়, সো আমাকে এ কাজই করতে হবে। তাই এদের মতো যারা কৃষক, তারপর হচ্ছে আরো থার্ড ক্লাস যারা আছে তাদের বাচ্চা কাচ্চারা ঠিকই ভর্তি হয়, বাট ওদেরকে ক্লাসে অ্যালাউ করে না, ওরা বারান্দায় থাকে। ও আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে স্কুলে শুধুমাত্র ধনী পরিবারের সন্তানেরা লেখাপড়া করতে পারবে, রাইট? কোনো গরিব ফ্যামিলির ছেলেমেয়েরা এখানে লেখাপড়া করতে পারবে না, এটাই বলতে চাচ্ছেন আপনি? একটা কথা বলেন তো আমাকে, এটা একটা স্কুল তাই না?
স্কুলে কোথাও কি এই ওয়ার্ডটা লেখা আছে এই স্কুলে শুধুমাত্র বড় লোকদের সন্তানেরা লেখাপড়া করতে পারবে আর যারা গরিব গরিব মানুষদেরকে লেখাপড়া করার অধিকার নেই? শিক্ষা একটা মানুষের মৌলিক অধিকার, প্রত্যেকটা মানুষের অধিকার আছে লেখাপড়া করার, সুশিক্ষায় শিক্ষিত হওয়ার। কিন্তু আপনারা এই কাজটা কেন করছেন? একটা বাচ্চা, সে হতে পারে গরিব, সে গরিব বিধায় কি তার কোনো অধিকার নেই স্কুলে প্রত্যেকটা সহপাঠীর সঙ্গে বসে ক্লাস করার? এই যে হ্যালো, আপনি কেন এত কথা বলতেছেন? হ্যাঁ, আমাদের স্কুলের কি রুলস না সেটা কি আপনি জানেন? হ্যাঁ, আমরা খুব ভালো করে জানি। আর আমাদের এখানে রুলস এটাই, আমরা এসব গরিব বাচ্চাদেরকে, কৃষকের বাচ্চা, রিক্সাওয়ালার বাচ্চাদেরকে ক্লাসে ঢুকতে দেই না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের স্কুলে অনেক বড় লোকের বাচ্চারা লেখাপড়া করে, তাদের সাথে বসে এইসব গরিব বাচ্চারা কখনোই লেখাপড়া করতে পারবে না। এই জন্য আমি এই বাচ্চাটাকে বলছিলাম বারান্দায় বসে পড়াশোনা করতে। ও আচ্ছা, রুলস। আজকাল স্কুলেও তাহলে দেখছি রুলস চলে, তাও আবার কিভাবে ধনী আর গরিবের মাঝে ভেদাভেদ সৃষ্টি করতে হয়, রাইট? আপনারা তো শিক্ষক, আপনারা নিজেরাই যদি শিক্ষক শিক্ষিকা হয়ে বাচ্চাদের মাঝে এভাবে ভেদাভেদ ক্রিয়েট করার চেষ্টা করেন তাহলে সাধারণ জনগণ কি করবে? এনিওয়ে, আপনারা যে কাজটা করছেন কাজটা কিন্তু মোটেও ঠিক করছেন না। এটার জন্য কিন্তু আপনাদেরকে জবাবদিহি করতে হবে। এই স্কুলের যিনি ভাইস প্রেসিডেন্ট আছেন, আপনি তো প্রিন্সিপাল, আপনার এসব কুকর্ম সম্পর্কে কি তার কোনো ধারণা আছে? জি ম্যাম, কি হয়েছে বলুন। স্যার আসসালামু আলাইকুম। এক্সকিউজ মি, আপনি কাকে স্যার বলতেছেন না? একজন সাধারণ একজন মানুষকে আপনি একজন পুলিশ অফিসার হয়ে আপনি স্যার স্যার বলে সম্বোধন করতেছেন? উনি এমন কেউই না, ওনাকে স্যার ডাকার কোনোই দরকার নাই। মানে ম্যাডাম আপনি কি বলতেছেন? স্যারকে স্যার বলবো না তো কি বলবো? উনি হচ্ছেন আমাদের এরিয়ার যত স্কুল আছে সব কয়টা স্কুলের ভাইস প্রেসিডেন্ট। স্যার, আপনি মানে আপনি আসার আগে তো ইনফর্ম করে আসেন, কিন্তু আজকে উইদাউট এনি ইনফর্ম স্যার আপনি এখানে? হ্যাঁ, এটা ঠিক যে আমি স্কুলের প্রতিবার আসার আগে আপনাদের সবাইকে ইনফর্ম করে আসি, কিন্তু আজকে আমার কাছে কমপ্লেন আসলো যে এই বাচ্চাটাকে নাকি বারান্দায় দাঁড় করিয়ে রাখা হয়েছে, তাকে ক্লাসরুমে ঢুকতে দেওয়া হয়নি। তাই আমি নিজে এখানে যাচাই করতে আসলাম যে আসল ঘটনাটা কি। কিন্তু এখানে আসার পর দেখছি আমার স্কুলে অনেক দুর্নীতি চলে, অনেক অনিয়ম চলে, যে সম্পর্কে আমি অবগত ছিলাম না। আজকে নিজের চোখে সবটা আমি দেখলাম। এগুলোই করেন আপনি তাহলে, রাইট? স্যার স্যার অ্যাকচুয়ালি স্যার, মন্ত্রী মহোদয় যারা আছে তাদের ওখান থেকে নির্দেশ আছে যে এই স্কুলে সব পড়ালেখা ছেলেমেয়েরা পড়াশোনা করবে। সো এখন যেহেতু এই এলাকায় স্কুলটা, এখানে তো এলাকার আশেপাশে যারা থাকে লোকালে, ওদের বাচ্চা কাচ্চাদেরও তো ভর্তি করাতে হবে, তাহলে তো এখানে স্কুলটা টিকবে না। সো ওদেরকে ভর্তি করানো হয় ঠিকই, বাট ওদেরকে হচ্ছে ওই সব বাচ্চাদের সাথে ক্লাস করার অ্যালাউ করি না। কারণ এটা উপর থেকে নির্দেশ আছে যে যদি ওই বাচ্চাদের সাথে এই কৃষক বা এদের বাচ্চা যদি পড়াশোনা করে তাহলে ওদের এনভায়রনমেন্ট নাকি নষ্ট হয়ে যাবে ক্লাসের। এর জন্য স্যার দেখেন স্যার, এখানে আমার কিছুই করার ছিল না স্যার। আই এম রিয়েলি সরি স্যার, আমি এমনটা আর করবো না স্যার, প্লিজ। ও আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে মন্ত্রী মহোদয়ের নির্দেশ ছিল বিধায় আপনারা এই কাজটা করতে বাধ্য হয়েছেন। আচ্ছা, মন্ত্রী মহল থেকে যদি আপনাদেরকে হুকুম দেওয়া হয় চুরি করার জন্য কিংবা কোনো অন্যায় কাজ করার জন্য, আপনারা করবেন? তখন তো আপনারা অন্যায় কাজটা করবেন না, তাই না? তাহলে মন্ত্রী মহোদয়ের কথা শুনে কেন আপনারা বাচ্চাদের মাঝে এভাবে ভেদাভেদ সৃষ্টি করছেন? আপনাদেরকে যদি মন্ত্রী মহোদয় থেকে এমন কিছু ভালো হয়ে থাকতো, আপনাদের উচিত ছিল আমাকে ইনফর্ম করার, কিন্তু আপনাদের মাঝে কেউ আমাকে একটা এটা জানানোর প্রয়োজন পর্যন্ত মনে করেননি। এদিকে আমার স্কুলে দিনের পর দিন এমন অনিয়ম চলছিল। হ্যাঁ, একটা গরিব মানুষ, একটা গরিব বাচ্চার কি লেখাপড়া করার কোনো অধিকার নেই? আমি যতদূর জানি মেয়েটা অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কিন্তু আপনারা তাকে লেখাপড়া করার হাত থেকে বঞ্চিত করছেন, তার মৌলিক অধিকার থেকে তাকে আপনারা বঞ্চিত করছেন। এত কিছু জানার পর ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিশ্চয়ই আমি বসে থাকবো না, রাইট? অফিসার, এদের প্রত্যেকের নামে আমি কেস ফাইল হওয়া দেখতে চাই, এরা যেন এত সহজে জেল থেকে বের হতে না পারে। আমি জানি যে আপনার কাছে মন্ত্রী মহোদয় থেকে ফোন আসবে, আর ঠিক তখনই আপনি আমাকে একটু ইনফর্ম করবেন। প্রয়োজনে মন্ত্রী মহোদয়ের সঙ্গে বসে আমি মিটিং করে নেব। আর আপনারা এখন এই মুহূর্তে যান, ওনাদেরকে নিয়ে যান।